নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, বিশেষ করে গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো আগামী দিনের জন্য, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নাম্বার 51। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতের সংসদ থেকে বিগত দিনে যে কোশ্চেন পেপারগুলি সেট করা হয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছে। 2021-এর ডিআরডব্লিউ এক্সামেও ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, ডিআরডব্লিউ এক্সাম গ্রুপ ডি একই প্যাটার্ন, একই লেভেলের এক্সাম। তো তোমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে যদি কোশ্চেন করে আগামী দিনে তোমরা আনসার করতে পারবে। এখানে 14টা কোশ্চেন রেখেছি, এগুলি পড়ে নিলে অবশ্যই আনসার করতে পারবে। আর কোশ্চেনগুলি যে শুধু হাইকোর্টের গ্রুপ ডির জন্য এরকম নয়, টিপিএসসি, জেআরবিটি, এসটিজিটি এই সমস্ত এক্সামের জন্য। ঠিক আছে, তো চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যদি পারো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে তোমাদের নিজস্ব গ্রুপে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা হচ্ছে, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি হাউজেস? ভারতের সংসদ কয়টি কক্ষে বিভক্ত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সিম্পল কোশ্চেন, গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। এখানে অ্যান্সারটা হবে অপশন এ, দুটি কক্ষে বিভক্ত, টু হাউজেস। বা ভারতের সংসদ কত কক্ষ বিশিষ্ট যদি বলে তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট। ঠিক আছে, কী কী? লোকসভা এবং রাজ্যসভা। প্রথমে এই লোকসভা এবং রাজ্যসভা প্রথম কবে গঠিত জিজ্ঞেস করলে 1952 সালে প্রথম যে নির্বাচন হয়েছিল 1952 সালে, তখন এই রাজ্যসভা এবং লোকসভা গঠিত হয়েছিল। ঠিক আছে, আনসার করতে পারবে পড়ে নিলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছিল নেক্সট, এই 2 নম্বর কোশ্চেনটা, এর উপর বেসিস করে আজকে তোমাদের এই ভিডিওটা। কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল ভারতীয় সংসদের উচ্চ কক্ষকে কী বলা হয়, বা ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি? তো এখানে আনসারটা হবে রাজ্যসভা, অপশান সি। ভারতীয় সংসদের যে উচ্চকক্ষ সেটা হচ্ছে রাজ্যসভা, আর লোকসভাকে লোয়ার হাউস বলা হয় বা নিম্নকক্ষ। ঠিক আছে, তো রাজা কাউন্সিল অফ স্টেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিম্পল কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রুপ ডির জন্য। ঠিক আছে, তো ভারতের সংসদের নিম্নকক্ষ কী বলা হয়? লোকসভা, অপশান এ। ঠিক আছে, তো এগুলি কিন্তু আনসার করতে হবে, এইরকম কোশ্চেনই কিন্তু গ্রুপ ডিতে রাখে। এরপর নেক্সট হচ্ছে, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ ড্যাশ ড্যাশ ড্যাশ? ভারতীয় সংসদ ড্যাশ 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 নিয়ে গঠিত। ভারতীয় সংসদ, যে সংসদ আছে, পার্লামেন্ট আছে, সেটা কী নিয়ে গঠিত? লোকসভা অনলি, লোকসভা অ্যান্ড দ্য পার্লামেন্ট, রাজ্যসভা অ্যান্ড লোকসভা। অপশান সি হচ্ছে দ্য প্রেসিডেন্ট, রাজ্যসভা অ্যান্ড লোকসভা। এখানে আনসারটা হবে অপশান ডি, দ্য প্রেসিডেন্ট, রাজ্যসভা অ্যান্ড লোকসভা। ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভাতে বিল পাস হয়ে ফাইনালি প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট যখন সিগনেচার করে তখনই একটা বিল আইনে পরিণত হয়। ঠিক আছে, তো যে কারণে প্রেসিডেন্ট দরকারি। এই তিনটা জিনিস নিয়েই পার্লামেন্ট গঠিত। নেক্সট কোশ্চেন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত ব্যবধান থাকতে পারে? সংসদে যে অধিবেশন হয়, একটা অধিবেশন যখন হয়, মনে করো একটা বাজেট অধিবেশন, শীতকালীন অধিবেশন বা মনসুন সেশন, এর মধ্যে ডিফারেন্স, ম্যাক্সিমাম ডিফারেন্স সর্বোচ্চ কতদিন গ্যাপ থাকতে পারে? এর বেশি হতে পারবে না। একটা সেশন হয়েছে, তারপর সর্বোচ্চ কতদিন গ্যাপের মধ্যে আরেকটা সেশন হতে হবে? তো এখানে আনসারটা হবে অপশান সি, 6 মাস। 6 মাসের বেশি গ্যাপ থাকতে পারবে না একটা সেশনের পর। ঠিক আছে, আরেকটা সেশন আসতে হবে 6 মাসের মধ্যে। এখানে সাধারণত কয়টা বাজেট পেশ হয় বছরে? একটু পরে রাখবে, কোশ্চেন করলে আনসার করতে পারবে। 3টা বাজেট পেশ হয় সাধারণত আমাদের ভারতের সংসদে। একটা হচ্ছে বাজেট অধিবেশন, যেটা ফেব্রুয়ারি মে মাসে হয়ে থাকে। তারপর হচ্ছে বর্ষা অধিবেশন বা মনসুন সেশন, জুলাই সেপ্টেম্বরে। আর একটা হচ্ছে শীতকালীন অধিবেশন বা উইন্টার সেশন, সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অসংসদ সদস্য সংসদের যে কোনো কক্ষে ভাষণ দেওয়ার অধিকার রাখেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। এটা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রকম পাবলিক সার্ভিস কমিশনের এক্সামে জিজ্ঞেস করা একটা কোশ্চেন। ঠিক আছে, অসাংসদ সদস্য মানে যিনি সাংসদ নন, জনগণের দ্বারা নির্বাচিত সদস্য নন, এরপরেও তিনি সংসদের যে কোনো কক্ষে ভাষণ দিতে পারে, রাজ্যসভা হোক বা লোকসভা হোক, তিনি ওনার বক্তব্য উনি রাখতে পারেন, অথচ উনি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত নন। তো এখানে আনসারটা হবে অপশান এ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যে কোনো কক্ষে উনি ওনার মতামত রাখতে পারেন। ঠিক আছে, এখানে দেখে নেবে, কলমটা পড়লে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর ওনাকে যে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে ভারতের সংবিধানের 88 অনুচ্ছেদে, মানে আর্টিকেল 88-এ এই অ্যাটর্নি জেনারেলের
ক্ষমতা নিয়ে বলা হয়েছে। তিনি কিন্তু সরকারের প্রধান আইনি উপদেষ্টা। এবার তোমাকে 3-4টা অপশান দিয়ে অ্যাটর্নি জেনারেল, কম্ট্রোলার জেনারেল, অডিটর জেনারেল এই সমস্ত দিয়ে বলতে পারে এর মধ্যে কে সরকারের আইনি উপদেষ্টা। এই ক্ষেত্রেও আনসারটা হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। কারণ অ্যাটর্নি জেনারেল নিয়ে তোমাদের আরেকটা স্পেশাল আলাদা একটা ক্লাসই হবে, অনেকগুলি কোশ্চেন আসবে, ঠিক আছে? যারা কম্পিটিটিভ এক্সাম দেবে ওই ক্লাসটা করলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সংসদে আনুষ্ঠানিক বিরোধী দল হিসাবে স্বীকৃতি পেতে হলে কতটি আসন থাকা উচিত? যে ভারতীয় পার্লামেন্ট আছে, পার্লামেন্টে যে বিরোধী দল আছে বর্তমানে যদি আমরা দেখি তাহলে কংগ্রেস বিরোধী দল আছে, রাহুল গান্ধী হচ্ছে বিরোধী দল নেতা। তো তো কতটি আসন পেতে হয়? এখানে আনসারটা হবে অপশান ডি, 1/10, 10/1 সিট পেতে হবে। লোকসভার যে টোটাল সিট আছে সারা ভারতবর্ষ মিলিয়ে এর 1% থাকতে হবে, 1/10 মানে 10/1 থাকতে হবে। তো টোটাল লোকসভার যে স্ট্রেংথ আছে 543। তো এখানে তুমি এটা যদি 10 ভাগ করো, 10/1 থাকতে হবে। তো মিনিমাম 54 থেকে 55 জন, 55টা সিট থাকতে হবে বিরোধী দল হতে হলে, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে, এখানে লেখা আছে 10% অফ দ্য টোটাল সিট, টোটাল সিটের 10% যদি পার্সেন্টেজে দেওয়া হয়, ঠিক আছে? আর এরকম দেওয়া হলে 1/10, আর মোটামুটি অ্যারাউন্ড যদি সিট বলা হয় তাহলে আর মোটামুটি অ্যারাউন্ড 55টা সিট লোকসভা থাকতে হবে, ঠিক আছে? 55 দিতে পারে বা 54 দিতে পারে, তাহলেই বিরোধী দল হতে পারবে। নেক্সট কোশ্চেন, সংসদে কোন কর্মকর্তাকে তার মতামত প্রদানের জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে? এখানেও আনসারটা হবে অপশান সি, একটু আগে বলেছিলাম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ওনাকে আমন্ত্রণ জানানো যেতে পারে ওনার মতামত প্রদর্শনের জন্য। এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত? গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সংসদে তুমি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাও, মানে অ্যাজ অ্যান এমপি, তুমি যদি একজন এমপির হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাও তাহলে ন্যূনতম বয়স কত হতে হবে? এখানে আনসারটা হবে 25 বছর, ঠিক আছে? শুধু এমপি নয়, এমএলএ হতে গেলেও সেম, লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রেও সেম। তো লোকসভার ক্ষেত্রে এই ব্যাপারটা বলা আছে 84 অনুচ্ছেদের খ অনুচ্ছেদে, আর বিধানসভার ব্যাপারটা আছে 173-এর বি অনুচ্ছেদে, ঠিক আছে? একই বয়স হতে হবে। নেক্সট, সংসদীয় ব্যবস্থা সরকারের দৈনিক এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রদান করে, এই উক্তিটি কে লিখেছেন? ইংলিশে হলে হু সেড পার্লামেন্টারি সিস্টেম প্রোভাইডস এ ডেইলি অ্যাজ ওয়েল অ্যাজ পিরিয়ডিক অ্যাসেসমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট উক্তি, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা, কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা কোশ্চেনই তোমাদের জন্য এখানে রেখেছি। এখানে আনসারটা হবে অপশান এ, ডক্টর বি.আর. আম্বেদকর এই কথাটি বলেছিলেন, ঠিক আছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই কথাটা বলেছেন যখন সংবিধান তৈরি করা হচ্ছিল, এর জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তিনি গঠন করেছিলেন বা গণপরিষদ, সেই গণপরিষদের সময় তিনি এই কথাটা বলেছিলেন, সংবিধান নিয়ে এই উক্তিটি তিনি করেছিলেন, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়াকে কে শুরু করতে পারে? হু ক্যান ইনিশিয়েট ইমপিচমেন্ট প্রসিডিং এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? যদি প্রেসিডেন্টকে সরাতে হয় বা প্রেসিডেন্টের এগেনস্টে কোনো রকম বিরোধী কোনো প্রস্তাব আনা হয় তাহলে সেটা কে আনতে পারে? এখানে বলা হয়েছে, এখানে অপশান বলা হয়েছে অনলি লোকসভা শুধু লোকসভা করতে পারে, অনলি রাজ্যসভা শুধু রাজ্যসভা করতে পারে, তারপর হচ্ছে ইদার হাউস অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টের দুটোটা হাউসই করতে পারে, বা এনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা যে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি করতে পারে। এখানে আনসারটা হবে আইদার হাউস অফ পার্লামেন্ট, ঠিক আছে? সংসদের যে কোনো কক্ষ রাষ্ট্রপতির এগেনস্টে এই ইমপিচমেন্টের প্রস্তাব আনতে পারে। রাষ্ট্রপতির এগেনস্টে ইমপিচমেন্টের প্রস্তাব আনা এত সহজ নয়। কখন আনতে পারে ওনার এগেনস্টে এই ইমপিচমেন্টের প্রস্তাবটা? লোকসভা বা রাজ্যসভা যদি তিনি সংবিধান লঙ্ঘন করে কোনো কাজ করেন, তিনি এমন কোনো ডিসিশন, এমন কোনো কার্য করেন যেটা সংবিধান বহির্ভূত বা সংবিধানের পরিপন্থী, তাহলে ওনার এগেনস্টে রাজ্যসভা বা লোকসভা যে কোনো জায়গাতে ওনার ইমপিচমেন্টের জন্য আনতে পারে, ঠিক আছে? তো এর জন্য সংসদের 1/4 স্বাক্ষরিত
লিখিত নোটিশ দিতে হবে, ঠিক আছে, 14 দিনের আগে হচ্ছে প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, সোভারেন্টি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ রেস্ট্রিক্টেড বাই, ভারতীয় সংসদের যে সার্বভৌমত্ব ড্যাশ 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 দ্বারা সীমাবদ্ধ। তো ভারতীয় সংসদের সব জায়গায় একটা সীমাবদ্ধতা থাকে, তুমি যা খুশি তা করতে পারবে না, একটা লিমিটেশন থাকে সব জায়গায়। তো ভারতীয় যে সংসদ আছে বা ইন্ডিয়ান যে পার্লামেন্ট আছে তাদের যে সার্বভৌমত্ব সেটা ড্যাশ ড্যাশ দ্বারা সীমাবদ্ধ। কী দ্বারা সীমাবদ্ধ? পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্টের যে ক্ষমতা দ্বারা সীমাবদ্ধ, বা জুডিশিয়াল রিভিউ মানে বিচার বিভাগীয় পর্যালোচনা, লিডার অফ দ্য অপোজিশনের মধ্যে সীমাবদ্ধ, পাওয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তার মধ্যে সীমাবদ্ধ। এখানে আনসারটা হবে অপশান বি, জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পর্যালোচনা, ঠিক আছে। বিচার বিভাগীয় পর্যালোচনা দ্বারা ভারতীয় যে পার্লামেন্ট আছে, সংবিধান আছে, তাদের সার্বভৌমত্ব সীমাবদ্ধ জুডিশিয়াল রিভিউর মাধ্যমে, ঠিক আছে। জুডিশিয়াল রিভিউ কী বা বিচার বিভাগীয় পর্যালোচনাটা কী, এখান থেকে তোমরা পড়ে নেবে, পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে, ইজিলি তোমরা পড়তে পারবে। বিচার বিভাগ পর্যালোচনা, সংসদ যা করছে, যা আইন তৈরি করছে, যা বিল আনছে, তা সংবিধান পরিপন্থী কিনা, জনসাধারণের স্বার্থের বিরোধী কিনা, সেগুলি পর্যালোচনা করা হবে। বিচার বিভাগীয় পর্যালোচনা মানে বিচার বিভাগ আমাদের সর্বোচ্চ, যেটা বলতে পারি আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের বিচার বিভাগ সবচেয়ে উচ্চ। তারা এই সমস্ত বিল বিবেচনা করবে, যদি দেখে যে সংবিধান পরিপন্থী, জনগণের স্বার্থ পরিপন্থী, তাহলে এটা তারা নাকচ করতে পারে, সেটিকে তারা বাতিল করতে পারে, ঠিক আছে। এই বিল আইনে পরিণত হবে না, ঠিক আছে, এইরকম। এটা হচ্ছে এই জুডিশিয়াল রিভিউ দ্বারা পার্লামেন্টের ক্ষমতা সীমাবদ্ধ, তাই পার্লামেন্ট যা চাইলে যা খুশি তা করতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে সাংসদ সদস্যের অযোগ্যতা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি কে করেন? কোনো পার্লামেন্টের এমপি যদি অযোগ্য হয় কোনো কারণবশত, এরকম কোনো একটা বিরোধ তৈরি হয় সাংসদের অযোগ্যতা নিয়ে, তাহলে সেটার নিষ্পত্তি কে করে? এখানে আনসারটা হবে অপশান সি, দ্য প্রেসিডেন্ট করে থাকেন, কিন্তু তিনি একলা নয়, এখানে শুধু সিঙ্গেলে কিন্তু দ্য প্রেসিডেন্টও ছিল, ঠিক আছে, কিন্তু দ্য প্রেসিডেন্ট কিন্তু হবে না। আনসারটা হবে অপশান ডি, দ্য প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য ইলেকশন কমিশন, মানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে তিনি এই ডিসিশানটা নিয়ে থাকবেন কোনো এমপির সদস্য পদ খারিজ করা বা অযোগ্যতার বিষয়ে কোনো ডিসিশান নিতে গেলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিলটি ভারতীয় সংসদের প্রতিটি কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পৃথকভাবে পাশ করতে হবে? ঠিক আছে, কোন বিল? এখানে নিম্নলিখিত 4টা বিল আছে এখানে, এই বিলগুলির মধ্যে কোন বিলটা সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পাশ হতে হবে উভয় কক্ষে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশান সি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। যদি সংবিধানের কোনো সেকশন, কোনো ধারা পরিবর্তন করতে চায়, অ্যামেন্ডমেন্ট করতে চায় বা সংশোধন করতে চায়, তাহলে এই বিলটা সংসদের দুনো কক্ষে, লোকসভাতেও এবং রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পাশ হতে হবে, আলাদা আলাদাভাবে পাশ হলেই অ্যামেন্ডমেন্ট করা যাবে সংবিধান। আর এই বিষয়টি কোন সেকশনে বলা আছে, এটা একটা আলাদা একটা এমসিকিউ আছে, সংবিধান অ্যামেন্ডমেন্ট অনুচ্ছেদ আর্টিকেল 368 এই ভারতীয় সংবিধানের অ্যামেন্ডমেন্টের ব্যাপারে কথা বলা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ইন্ডিয়ান পার্লামেন্টে বিশেষ এমসিকিউ। আর এই যে এমসিকিউগুলো তোমাদের এখানে রেখেছে, এগুলি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক্সাম জিজ্ঞেস করেছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। ভালো লাগলে লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই এক্সাম প্রিপারেশনের জন্য সাপোর্ট করবে। বেস্ট অফ লাক, নমস্কার।